আগামী নির্বাচনের ফল অলরেডি নির্ধারিত হয়ে গেছে। আমি যদি এইরকমভাবে বলি, মেবি আমি ভুল বলতেছি না। এবং আমার যেই ন্যূনতম বোঝাপড়া, সেই জায়গা থেকে যদি আমি চ্যালেঞ্জও করি, বা আজকে যদি আমি চ্যালেঞ্জও করে রাখতে চাই যে আগামী নির্বাচনে বিএনপি জিততেছে, আমার তাতে কোনো ভয় হবে না। এর কারণ যে নির্বাচনের যে 10 দিন আগের থেকে জামায়াতে ইসলামের যেই নির্বাচন কেন্দ্রিক রাজনীতি আর বিএনপির যেই নির্বাচন কেন্দ্রিক রাজনীতি এবং ফ্লোটিং ভোটার বা ঘুরতে থাকা ভোটারদেরকে দলে নেওয়ার ব্যাপারে তাদের যেই রকম রাজনৈতিক ন্যারেটিভ বলি বা রাজনৈতিক হিসাব নিকাশ বলি, সেটা যেহেতু আমি দেখতে পাচ্ছি, এর মধ্য দিয়ে আমি কোনোভাবেই দেখতে পাই না যে এই নির্বাচনে জামায়াতে ইসলামের জেতার কোনো সম্ভাবনা আছে। আগামী নির্বাচনটাকে জামায়াতে ইসলাম জাস্ট একটা পুরুষ বনাম নারীর নির্বাচনে গইরা তুলতেছে। এবং পুরুষ বনাম নারীর নির্বাচনে আরও বড় সমস্যা হচ্ছে যে যেই পুরুষদেরকে তারা টার্গেট করতেছে, সেই পুরুষ বাংলাদেশের দরিদ্র পুরুষ বর্গ ছাড়া কেউ না। এটা নিয়ে আমি আগেও বলছি, নতুন করে আর কিছু বলতে চাই না। আজকে জামায়াতে ইসলামের আমির একটা কথা বলছেন, রেপ তো রেপই। যখন একটা পুরুষ আর একটা মহিলা, মানে একটা বাজে পুরুষ আর একটা বাজে মহিলা দুইজন বিবাহ বহির্ভূতভাবে সেক্স করবে, সেটাই রেপ। তার বক্তব্য হচ্ছে এইরকম। এবং সেক্ষেত্রে তার আর্গুমেন্টের জায়গা হচ্ছে যে আমরা যেরকমভাবে বলি যে ডোমেস্টিক ভায়োলেন্স বা স্বামী তার স্ত্রীকে রেপ করতে পারে, বা এখানেও যে একটা কনসেন্টের প্রশ্ন আছে, এই জিনিসটাকে তিনি জাস্ট উড়াই দিচ্ছেন। বাংলাদেশের বাস্তবতায় যেই পরিমাণ ডোমেস্টিক ভায়োলেন্স হয়, ঘরের ভিতরে স্বামী দ্বারা বা ঘরের মানুষ দ্বারা নির্যাতনের যেই ব্যাপক রকমের একটা পরিসংখ্যান, সেই জিনিসটাকে তিনি জাস্ট উড়াই দিচ্ছেন। এই উড়াই দেওয়ার কারণ হচ্ছে যে তিনি বেসিক্যালি পুরুষদেরকে খুশি করতে চাচ্ছেন। পুরুষদেরকে খুশি করে যদি ভোটে জেতা সম্ভব হইতো, তাইলে তো আর নির্বাচন করারই কোনো দরকার ছিল না। বাংলাদেশে 50% নারী, বাংলাদেশের 50% শুধু নারী না, 50% নারীরা তাদের যেই বাংলাদেশ, তাদের যে নিরাপত্তার প্রশ্ন, ঘরে বাইরে ধর্ষণ সেখানে একটা মৌলিক প্রশ্ন, ঘরোয়া নির্যাতন সেখানে একটা মৌলিক প্রশ্ন, তাদের কর্মজীবিতা থাকা, কর্মজীবিতা দিয়া তারা যে টাকা পয়সা রোজগার করতে পারতেছে, এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রশ্নগুলো জামাত ইসলাম জাস্ট উড়াই দিতেছে। তারপরে আপনি যদি কোনোভাবে মিলাইতে চান যে এবার জামায়াতে ইসলাম তাদের নারী ভোটগুলোকে তাদের দরকার নাই, আপনি যদি এইভাবে মিলাইতে চান, তাহলে জামায়াতে ইসলাম এই ভোটে ঠিক কী কারণে জিতবে? কিছুদিন আগে কর্মজীবী নারীদেরকে জামায়াতে ইসলামের আমির, মানে প্রধান ব্যক্তি, সরাসরি পতিতাবৃত্তির সঙ্গে যুক্ত, এইভাবে তিনি ন্যারেট করছেন। এর মধ্যে দিয়া আপনি যদি বুঝতে চেষ্টা করেন যে তাইলে এর মধ্যে দিয়ে মিডল ক্লাসের বা শিক্ষিত লোকদের ভোটকে জামাতের সঙ্গে গেল। জামাতের একটা কথা আমরা শুনতাম যে মধ্যবিত্তের মধ্যে জামাতের একটা উত্থান হয়েছে, মানে মধ্যবিত্ত জামাতকে অ্যাকসেপ্ট করছে। কিন্তু আপনি আমাকে বলেন যে মধ্যবিত্ত যে পুরুষেরা, তারাই বা ঠিক কী কারণে তাদের স্ত্রীদেরকে পতিতাবৃত্তিতে যুক্ত বা পতিতাবৃত্তির একটা প্রকারান্তর হিসাবে দেখতে চাবেন? দেখার তো কোনো কারণ নাই। একমাত্র আপনি যদি দরিদ্র পুরুষদের কথা বলেন, যারা রাজনৈতিকভাবে, রাজনৈতিক জ্ঞানের জায়গা থেকে অলওয়েজ পপুলিস্ট, অলওয়েজ তাদের আশা আকাঙ্ক্ষা, যেহেতু রাষ্ট্র সেইভাবে তাদেরকে পূরণ করে দিতে পারে না, তাদের যেই চাহিদা রাষ্ট্রের কাছে সেটা যেহেতু পূরণ করতে পারে না, ফলে তারা আসলে সবসময় একটা পপুলিস্ট বা একটা, আমরা বলতে পারি যে নানা ধরনের জিজ্ঞাসামূলক রাজনীতির মধ্যে তারা জড়ায় থাকে। ফলে একটা দরিদ্র পুরুষ সংখ্যা, সেখানে অনেক ধরনের দরিদ্র থাকতে পারে, সেই দরিদ্র পুরুষ সংখ্যার বাইরে জামাত ইসলামের এই রাজনীতি, নারী বিরোধী রাজনীতি, নারী বিদ্বেষমূলক রাজনীতি আর কোথাও তো যাওয়ার নাই। সেদিন একটা ফেসবুক পোস্ট নিশ্চয়ই আপনাদের চোখে পড়ছে যে একজন নারীকে একজন জিজ্ঞাসা করছেন, একটা মানে নিম্নবিত্তের একজন নারীকে জিজ্ঞাসা করছেন যে ভোট কারে দিবা? তো ওই নিম্নবিত্তের নারী বলছে যে আমার বেশ্যা ডাকে তারে ভোট দিমু। মানে স্বাভাবিকভাবে প্রশ্নটা তো তাদের কাছেও তাই। মানে একজন গার্মেন্ট কর্মীকে আপনি যদি বেশ্যা হিসাবে, পতিতা হিসাবে তাকে সামাজিকভাবে হেয় করতে চান, আপনাকে কেন সে ভোট দিবে? ফলে জামায়াতে ইসলাম, আমরা জানি না যে তারা যে বোরকা নেকাব বানাচ্ছে, সেই বোরকা নেকাব দিয়েই কি তারা এবারের নির্বাচনটাকে নারী ভোট সব পূরণ করে ফেলতে চায়? আমরা যেহেতু এটা নিয়ে অনেক আলাপ আলোচনা করতেছি, মেবি এই জায়গাটায় আমাদের আরও আলাপ আলোচনা করা দরকার। কিন্তু এই ভুয়া নকল ভোট, বোরকা নিজাব ইত্যাদির বাইরে নারী ভোট জামায়াতে ইসলাম পাওয়ার কোনো কারণ নাই। নারীদেরকে বাংলাদেশে বর্তমান বাস্তবতায় জামায়াতে ইসলাম কোনো ধরনের কোনো রকম আশা ভরসার জায়গা তারা দিতে পারে নাই। দ্বিতীয়ত একটা বিষয় নিশ্চয়ই আপনারা দেখছেন যে যখন আপনি বা জামায়াতে ইসলাম যখন কমপ্লিটলি একটা দরিদ্র পুরুষ বা যারা একটু মৌলবাদী, উগ্রপন্থী বা যারা আসলে নারী বিদ্বেষী, এই ধরনের পুরুষদেরকে যখন টার্গেট করতেছে,
সেখানে মানে একটা ধর্ম তো একটা প্রশ্ন, মানে ধর্মীয় কারণেও অনেকে ধর্মটাকে অনেক রিজিড ওয়েতে বা রক্ষণশীল অবস্থা থেকে দেখার চেষ্টা করে। ফলে একটা রক্ষণশীল ধর্মের জায়গা থেকে বাংলাদেশের অনেক পুরুষ পরিচালিত হয়, এবং সেখানে আপনি যদি মসজিদ বলেন বা কওমি মাদ্রাসার একটা ইনফ্লুয়েন্স ধরার চেষ্টা করেন, সেটা আপনি ধরতে পারবেন। সেই কওমি মাদ্রাসার ইনফ্লুয়েন্স কিন্তু জামাতের থেকে বড়ভাবে সরে গেছে, এবং এক্ষেত্রে বায়তুল মোকাররমের বর্তমান যে খতিব, তিনি কিন্তু এই কওমি মাদ্রাসা জগতে বা মাদ্রাসার জগতে অনেক বড় একজন স্কলার বলি বা মুফতি সাহেব বলি, তার কথার একটা ভ্যালু আছে। মানে তিনি একটা কিছু বললে সেটা আসলে হুজুররা বা মাদ্রাসার মাওলানা সাহেবরা ফালাই দিতে পারে না। তিনি কিন্তু স্পষ্টভাবে বলছেন যে নামের মধ্যে ইসলাম থাকলেই সেই দল ইসলামী দল হয়ে যায় না, এবং তিনি সরাসরি গণভোটে না এর পক্ষে আপনারা ভোট দেন, মানে গণভোটে হ্যাঁ আর না যেহেতু আছে, ফলে না এর ভোটে ভোট দিতে তো কোনো সমস্যা দেখি না। এই ধরনের জামায়াতে ইসলামের বিরুদ্ধে যখন কথা বলে ফেলছেন, তখন কিন্তু আমাদের অনেক ক্লিয়ারলি বোঝার ব্যাপার আছে যে এই ধর্মীয় যেই নেতাদের যেই বাস্তবতা, বাংলাদেশে মসজিদ মাদ্রাসা কেন্দ্রিক যেই একটা ক্ষমতা তারা যে ব্যবহার করতে পারে সাধারণ মানুষের উপরে, তাদের যে প্রভাবটা থাকে বা তাদের যে নিজস্ব ভোটার বা তাদের যে নিজেদের ভোট, সেগুলোও কিন্তু জামাতে ইসলাম থেকে ব্যাপকভাবে কমবে। এবং হেফাজতে ইসলাম অনেক বড় রোল প্লে করে। মানে হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামুনুল হক দাঁড়াইলেই যে হেফাজতে ইসলাম নাই হয়ে যায়, বিষয়টা কিন্তু তা না। ফলে হেফাজতে ইসলামের আমিরও যখন বলতেছেন যে জামায়াতে ভোট দেওয়া না জায়েজ, হারাম, তার এই বক্তব্য একটা প্রভাব তৈরি করবে। একদিকে একজন বৃদ্ধ ব্যক্তি বলতেছেন, অন্যদিকে একজন বায়তুল মোকাররমের বর্তমান যে খতিব বা ইমাম সাহেব, তার যেই মানে তার গুরুত্ব কিন্তু টোটাল সাউথ এশিয়ায় আছে এবং মিডল ইস্টেও আছে, আমি এরকম শুনছি। ফলে তার যেই বক্তব্য জামায়াতের বিরুদ্ধে, জামাত একটা বিভ্রান্তিমূলক ইসলাম ছড়ায়, এই রকম বক্তব্য এটা কিন্তু ব্যাপকভাবে বাই করবে ইসলামপন্থী, মাদ্রাসাপন্থী, কওমি মাদ্রাসা বা মসজিদ কেন্দ্রিক যেই ক্ষমতার চর্চাগুলো হয় সেখানে, এবং তারা বেসিক্যালি এটা সাধারণ মানুষের উপরও প্রয়োগ করতে পারবে। ফলে জাস্ট ভোটের আগের জুম্মার নামাজে বাংলাদেশের যেই বাস্তবতা, মানে একটা কমান্ড যে আসার দরকার ছিল মাদ্রাসার তরফ থেকে, সেটা কিন্তু তারা দিছে। ফলে আপনি যদি এবার চিন্তা করেন যে নারী বিদ্বেষী একটা বড় অংশ কিন্তু এবার জামাতের দিকে আবার যাবে না, মানে আপনি টার্গেট করতেছেন যাদের জন্য, তাদের একটা অংশ কিন্তু আপনার হাত থেকে ছুটে যাচ্ছে। ফলে জাস্ট একটা সিএনজি চালক, রিক্সা চালক বা অন্যান্য শ্রমিক অংশগুলা যারা নারী বিদ্বেষী বা রাষ্ট্রের কাছে অনেক কিছু পাওয়া না পাওয়ার জায়গা থেকে যারা নারী বিদ্বেষী হয়ে ওঠে, এই রকম একটা বর্গ ছাড়া জামাত ইসলামকে আসলে ভোট দেওয়ার কিছু নাই। আপনি মিডল ক্লাসের কাছে যাবেন, মিডল ক্লাসের জন্য আপনি কিছুদিন আগে বলছেন যে সঙ্গীত ইত্যাদি বাংলাদেশে চলবে না, আপনাদের নেতারা বইলা বেড়াইছে যে বাংলাদেশের সঙ্গীতের মানে টিচার রাখা সম্ভব হবে না স্কুলগুলোতে। ফলে বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশের মিডল ক্লাসের যে ভ্যালুস, সেটা যতই পরিবর্তিত হোক, আপনি তার ছেলে মেয়েকে দুই দিনের জন্য গানের স্কুলে পাঠাবেন না বা দুইটা গানের ক্লাসে সে যাবে না, এতই রিজিড ইসলামিক এইরকম তো বিষয়টা না। ফলে শিক্ষিত মধ্যবিত্ত জামাতকে ভোট দিচ্ছে না, অন্যদিকে দরিদ্ররা যে ভোটটা তাদেরকে দিচ্ছে তার মধ্যে একটা স্পিড হচ্ছে, এবং মাদ্রাসাপন্থী ভোটটা জামাতের থেকে সরে যাচ্ছে। ফলে আমি যদি চ্যালেঞ্জ করি, আমি একেবারেই ভয় করব না যে জামাত ইসলাম আগামী নির্বাচনে হারতেছে। আরেকটা ছোট বিষয় এখানে যুক্ত করব যে গতকালকে রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে তারেক রহমান একটা ইম্পর্টেন্ট কথা বলছেন, বা যে কারণেই তিনি বলে থাকুক না কেন, এর রাজনীতিতে বা ভোটের রাজনীতিতে এর একটা ব্যাপক প্রভাব আছে। সেটা হচ্ছে যে তিনি বলছেন যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে যদি আসতে চায় এবং বাংলাদেশের জনগণ যদি তাদেরকে চায়, তাইলে তারা আসতে পারবে। তার যে বক্তব্য, এই বক্তব্যের দুইটা সিগনিফিকেন্স। প্রথম সিগনিফিকেন্স হচ্ছে যে জামায়াতে ইসলামকে যতটা বিরোধী দল হিসেবে তারা যতটা বড় মনে করে বা সমকক্ষ মনে করে, তার চেয়ে বেশি সমকক্ষ মনে করে আওয়ামী লীগকে। কারণ জামায়াতে ইসলাম একটা ছোট দল, বিএনপি তাকে এভাবেই দেখতে চায়, জাস্ট আওয়ামী লীগের একটা শূন্যস্থান পূরণ করে জামায়াতি জায়গাটা দখল করে ফেলছে। দিস নাম্বার ওয়ান। নাম্বার দুই হচ্ছে যে এই ভোটের রাজনীতিতে যখন আওয়ামী লীগের ভোটগুলো কোন দিকে যাবে, এই প্রশ্নটা এখনো সমাধান হয় নাই, তখন তারেক রহমান যখন স্পষ্টভাবে বলতেছেন যে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে আসলে তিনি তাতে বাধা দিবেন না, তা আওয়ামী লীগের ভোট তো এতে স্বাভাবিকভাবেই বিএনপির কাছে যাবে। ফলে শেষ পর্যন্ত এই নির্বাচনে জামাত ইসলাম যদি
কোনো রকমের ফল করতে চায় সেটা তাদের করতে হবে বেসিক্যালি কারচুপির মধ্যে দিয়ে, ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে দিয়ে। গত কয়েক মাসে তারা প্রচুর এনআইডি কালেকশন করছে, তারা বোরকা হিজাব নিকাব বানাচ্ছে এবং মানে অলরেডি আপনারা জানেন যে রিটার্নিং কর্মকর্তাদের মাধ্যমে যে জেলা প্রশাসকরা এবার রিটার্নিং কর্মকর্তা হয়েছেন তাদের একটা বড় অংশ হয়তো জামাতের পক্ষে। ফলে এই ধরনের ইঞ্জিনিয়ার্ড নির্বাচন ছাড়া জামাতের আর কোনো রাস্তা নাই। ফলে বিএনপিকে বেসিক্যালি এই জায়গায় মন দিতে হবে এবং পোলিং এজেন্টদের ব্যাপারে আমি আগেও বলছি যে খুবই দক্ষ পোলিং এজেন্ট তাদেরকে নিয়োগ করতে হবে এবং নির্বাচনের দিন এবং নির্বাচনের বাস্তবতায় কারচুপি হয়ে গেলে বিএনপি যে দেশে আগুন লাগায় দিতে পারে এই একটা ডেটারেন্ট বিএনপির হাজির রাখতে হবে। বিএনপি অনেক ভদ্র খেলতেছে, দ্যাটস ট্রু, কিন্তু বিএনপিকে একটা জিনিস খুবই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে এই নির্বাচন যদি ঠিকভাবে ওয়ে আউট করে ফলাফলটা ঠিকভাবে বের না হয়ে আসে তাইলে কিন্তু জামাত ইসলামের আর রাজনীতি নাই। তার কারণ হচ্ছে যে এই নির্বাচন থেকে যদি দেশে টোটাল ক্যাওস শুরু হয় তাহলে কিন্তু আওয়ামী লীগ এসে যুক্ত হয়ে যাবে এবং আওয়ামী লীগ রাজনীতিতে চলে আসার অর্থ হচ্ছে যে জামাত ইসলামের এই যে আগ্রম বাগ্রম ব্যাপক রাজনীতি যে তৈরি হয়েছে এটা আর থাকবে না। ফলে এই বাস্তবতায় আমি খুব ক্লিয়ারলি বলতে চাই যে বিএনপির এই ডিটারেন্টটা হাজির রাখা উচিত যে তারা কারচুপির নির্বাচন মাইনা নিবে না, কারণ জামাত ইসলামের একমাত্র কারচুপি ছাড়া তার এই নির্বাচনে ভালো ফলাফল করার কোনো সম্ভাবনা নাই। এখন জামাত ইসলাম যদি 30-40টা সিটের ভিতরে মাইনা নিতে চায় দ্যাটস ফাইন, কিন্তু জামাত ইসলামের যে বক্তব্য, তার যে ভঙ্গিমা ইত্যাদির মধ্যে দিয়ে সেই বেলুনটা যে বানাইছে এর মধ্যে দিয়ে কিন্তু আবার সেটা বোঝা যায় না। ফলে জামাত ইসলাম কারচুপি করতে চাইবে, এতে আমি এক প্রকার সন্দেহ রাখি না। অ্যাট দ্য সেম টাইম আমি সন্দেহ রাখি না যে জামাত ইসলামের এই ভোটে জেতার কোনো রকম কোনো সম্ভাবনা আছে। ফলে তারেক রহমান সাহেব যেটা বলছেন যে তিনি 2/3 জিততে সংসদে যাইতে পারেন, এটা বাস্তব। কারণ বাংলাদেশে একটা পুরুষ নারীর ভোট কখনো আমরা দেখি নাই এবং একটা পুরুষ নারীর ভোট কখনোই মানে নারীদেরকে বাদ দিয়ে একটা কেবল দরিদ্র পুরুষ অংশ দিয়ে আপনি ভোটে জিতে যাওয়ার কোনো প্রকার কোনো সম্ভাবনা নাই। ফলে তারেক রহমান সাহেবের বক্তব্য একেবারেই ঠিক। অ্যাট দ্য সেম টাইম আমাদের মাথায় রাখতে হবে যে কারচুপির ভিতর দিয়ে জামাত ইসলাম এই নির্বাচনটা করতে চাইতেছে বা চাইবে সেটা বিএনপি ঠেকাইতে পারতে হবে। বিএনপি যদি সেটা ঠেকাইতে না পারে এবং জামাত যদি কোনোভাবে আবার সরকারে বসে যায় তাইলে কিন্তু আমাদের সবারই অবস্থা খারাপ হবে। কারণ যে এইভাবে মরিয়াভাবে গণতন্ত্রের বাইরে নির্বাচনে জিততা আবার এই একই রকম স্বৈরশাসক ভঙ্গিতে ক্ষমতায় যাইতে চায়, তার সঙ্গে আমরা শেখ হাসিনাকে আলাদা করতে পারবো না। ফলে আমি অনুরোধ করব, আহ্বান করব যে আমাদের নাগরিকদের তরফে তো অবশ্যই আমরা একটা কারচুপির বাইরে নির্বাচন দেখতে চাই, একটা বৈধ রাজনৈতিক সরকার দেখতে চাই। অ্যাট দ্য সেম টাইম বিএনপির এখানে বড় ভূমিকা নেওয়ার আছে। যদি কোনো রকম কোনো কারচুপি হয় বিএনপির সেখানে একেবারে ব্যাপক মাত্রায় রুখে দাঁড়াইতে হবে।